আর এই যে পুনর্লিখনের প্রশ্নটা আপনারা আলোচনা করছেন, আমরা এটার কথা বলছি, কিন্তু আমরা সরকারের পক্ষ থেকে খুব বোল্ডলি আনুষ্ঠানিকভাবে এগুলো নিয়ে এখন পর্যন্ত কোনো কথা আমরা শুনিনি, হয়তো আপনি শুনেছেন কিনা। সো স্যার, এই জিনিসটা মানে সরকার কেন করছে না? আপনি কি তাদেরকে এই ব্যাপারে আন্তরিক দেখছেন? আর এই যে একটা বড় বলা হচ্ছে যে বিপ্লবের একটা বড় আকাঙ্ক্ষা হলো একটা আমূল কাঠামোগত সংস্কার, একটা আমূল পরিবর্তন, সেইখানে এই পুনর্গঠনটা, এই সংবিধান পুনর্লিখনটা পুনর্গঠনের জন্য, রাষ্ট্র সংস্কারের জন্য কতটা জরুরি, এবং আপনি এ ব্যাপারে সরকারকে এখন পর্যন্ত, এই অন্তর্বর্তী সরকারকে কতটা মানে আন্তরিক দেখছেন? যদিও সরকারের বয়স বেশি না, হয়তো তারা সামনে করবে, বা এইখানে আপনার অবজারভেশনটা কি? প্রথম কথা যেটা, সেটা হচ্ছে এই সরকার, অন্তর্বর্তী সরকার প্রতিষ্ঠিত হয়েছে 31 দিন। তাকে বড় রকমের চ্যালেঞ্জ মোকাবেলা করতে হচ্ছে, স্থিতিশীলতার চ্যালেঞ্জ। ইতিমধ্যেই বিভিন্নভাবে এই সরকারকে বিপদগ্রস্ত করার জন্য অস্থিতিশীলতা তৈরির চেষ্টা হচ্ছে, দেশের ভেতরে হচ্ছে, দেশের বাইরে হচ্ছে। এগুলি তাকে মোকাবেলা করতে হচ্ছে। আশু যেগুলি প্রয়োজন সেগুলি তারা মোকাবেলা করছেন। ফলে এই মুহূর্তে 31 দিনের মধ্যে তারা সংবিধান পুনর্লিখনের কথা বলছেন না বলে মানে উদ্বিগ্ন হয়ে পড়ার কোনো কারণ নেই। তারা বলেছেন যে তারা একটা নতুন রাজনৈতিক বন্দোবস্ত তৈরি করতে চান, স্থায়ীভাবে স্বৈরতন্ত্র মানে উত্থানের পথ বন্ধ করতে চান। সেটার জন্য তারা, যেটাকে তারা সংস্কার বলছেন, আমি বলছি যে গণতন্ত্রের পুনর্গঠন এবং সংবিধান পুনর্লিখন। ফলে তারা এক্ষুনি বলছেন না, আমি আশা করি তারা বলবেন। আবার বলছেন না সেটাও কিন্তু ঠিক না। অন্তত পক্ষে যে ছাত্ররা এই আন্দোলনের নেতৃত্ব দিয়েছে, তারা কিন্তু বলছেন যে আসলে তারা চান এরকম একটা নতুন বন্দোবস্ত। ফলে এখনই এই জন্য সরকার বলছেন না, সেই জন্য এটি নিয়ে উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই। হ্যাঁ, অন্যদিকে যারা, আমরা যারা বলছি বা আমি যেটা বলছি, আমি আমার দায়িত্ব নিয়ে বলতে পারি যে এই আলোচনাটা সবাইকে করতে হবে। সবাই করে সে তারই একটা প্রতিফলন আমরা হয়তো দেখতে পাবো স্যার, অন্তর্বর্তী পলিটিক্যাল সরকারের। পার্টিসগুলোর এখানে আসলে ভূমিকাটা কতটা গুরুত্বপূর্ণ, মানে এই ধরনের একটা বড় পদক্ষেপ নেওয়ার ক্ষেত্রে? অবশ্যই রাজনৈতিক দলগুলোর সঙ্গে কোনো না কোনোভাবে সংযুক্ত করতে হবে। কারণ না, রাজনীতি তো রাজনৈতিক দলগুলোই করবে। অন্তর্বর্তী সরকার তো অন্তর্বর্তী সরকার। দেশ শেষ পর্যন্ত শাসন করবে রাজনৈতিক দলগুলো। নতুন পুরাতন সব রাজনৈতিক দলগুলো মিলেই তো করবে। রাজনীতি নির্ধারণ করবে ভবিষ্যৎ পথরেখা। এবং সেই বিবেচনায় যেটা দরকার, যে কারণে আমি যে 3টি পদ্ধতির কথা বলেছি, তার মধ্যে আপনি খেয়াল করে দেখুন যে আমি বলছি যে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করতে হবে। অন্তত পক্ষে দুটো ক্ষেত্রে, হয় গণপরিষদের মধ্যে তাদের এসে করতে হবে, অথবা কনভেনশনের মধ্যে দিয়ে করতে হবে, কনস্টিটিউশন কনভেনশন। অথবা সরকারও যদি একটা, এই অন্তর্বর্তী সরকারও যদি একটা খসড়া দিতে চান, তাহলে রাজনৈতিক শক্তিগুলোর সঙ্গে আলোচনা করতে হবে। এখন এই আলোচনাটা সমাজে তৈরি হয়েছে। ধরুন 7 দিন আগেও তো আমরা এই আলোচনা করছিলাম করছিলাম কি, তাহলে এখন করছি, তাহলে রাজনৈতিক দলগুলিও যুক্ত হবেন এক সময় এই আলোচনায়। তারাও নিশ্চয়ই বিবেচনা করছেন, তারাও তো বলছেন যে তারা ভবিষ্যতে এরকম স্বৈরতন্ত্রের পথ বন্ধ করতে চান। তাহলে তাদেরও নিশ্চয়ই কোনো না কোনো প্রস্তাব থাকবে। আলোচনাটা শুরু হয়েছে, তারা যুক্ত হবে। আপনি গণমাধ্যমের পক্ষ থেকে আলোচনা করছেন, আমি আমার সীমিত বিবেচনার থেকে আমি এটা প্রস্তাব আকারে হাজির করেছি। তারপরে আলোচনাটা হচ্ছে, আলোচনা হবে, অগ্রসর হবে। সময় একেবারে একটা বড় সময় পার হয়ে গেছে তত নয়। মাত্র তো 31 দিন 32 দিন হয়েছে এই সরকারের। স্যার, সবশেষ একটু জানতে চাইবো যে স্যার, এটা লাস্ট কোশ্চেন, যে বিভিন্ন ধরনের সংস্কারের কথা বলছে সরকার, এবং এর মধ্যে আমরা দেখেছি যে 5-6টা অর্ডিন্যান্স তারা জারি করেছে। গতকাল একটা অর্ডিন্যান্স হয়েছে, তারপর স্থানীয় সরকার বিষয়ক 5-6টা অর্ডিন্যান্স করেছে। তার মানে একটা পরিবর্তন, বা এই সংবিধান নিয়ে তারা কাজ শুরু করেছে, অনেকগুলো আইন যেহেতু রহিত করেছে। স্যার, আমার এখানে প্রশ্নটা হলো যে আমরা মানে সংশোধনের কথা কেন বলছি না? আমরা কেন শুধু পুনর্লিখনের কথা বলছি? আমি পুনর্লিখনের কথা বলছি যে কারণে, সেটা শুরুতে আমি ব্যাখ্যা করেছি। আমি পুনর্লিখনের কথা বলছি এই কারণে যে সামান্য এদিক সেদিক সংশোধন করে মূল যেই লক্ষ্য, মূল যে প্রয়োজন, সেটা অর্জন করা যাবে না। আপনি যেগুলো দেখছেন, যেগুলিকে আপনারা সংস্কার বলছেন, আমি এগুলিকে এখনো সংস্কার বলি না। কারণ সংস্কার শব্দটা এত ব্যবহৃত হয়েছে যে সেটা আসলে মর্মটাই শেষ হয়ে গেছে। এবং এখন যেটা হচ্ছে সেটা হচ্ছে, প্রয়োজন যেটা, সেটা হচ্ছে
গণতান্ত্রিক পুনর্গঠন, প্রতিষ্ঠানগুলোকে তৈরি করতে হবে। এক ব্যক্তির শাসনে সবই তো ধ্বংস করে দেওয়া হয়েছে, এগুলি পুনর্গঠন করতে হবে। আর পুনর্লিখনের এখন যে আপনি অর্ডিন্যান্সের কথা বলছেন, সাময়িক ব্যবস্থার কথা বলছেন, এগুলি হচ্ছে এই মুহূর্তে রাষ্ট্র পরিচালনার জন্য যা যা দরকার সেগুলি তারা করছেন। এগুলিকে আপনি স্থায়ী ব্যবস্থা মনে করতে পারেন না। কারণ কি জানেন, এগুলি নতুন সরকার যখন নির্বাচিত সরকার আসবে, তারা পরদিন এগুলি সহজেই বাতিল করে দিতে পারবে। ফলে এগুলি স্থায়ী কোনো ব্যবস্থা নয়, এগুলি এই মুহূর্তে সরকার পরিচালনার জন্য যা যা দরকার সেগুলো অন্তর্বর্তী সরকার করছে। স্যার, যদি শেষমেশ এই পুনর্লিখন বা একটা আমূল পরিবর্তন যদি সংবিধানে সম্ভব না হয়, তাহলে মানে এই বাংলাদেশ মানে তখন পরিণতিটা কি হতে পারে? লাস্ট আমি কোশ্চেন স্যার। দেখুন, প্রতিষ্ঠানগুলো ধ্বংস করা হয়েছে, এক ব্যক্তির শাসন তৈরি করা হয়েছিল, তাই তো? এবং সেখান থেকে বাংলাদেশের গণতান্ত্রিক রাষ্ট্র পুনর্গঠনের পথ আসলে সংবিধানকে এড়িয়ে নয়। আমি মনে করি যে যদি একটা মানে সংবিধানটার পুনর্লিখন না হয়, স্থায়ী ব্যবস্থা না করা যায় যে প্রতিষ্ঠানগুলো স্বাধীনভাবে কাজ করবে এবং দেশের স্বৈরাচার পুনঃপ্রতিষ্ঠিত হবে না, প্রতিষ্ঠান জবাবদিহিতার ব্যবস্থাটা নিশ্চিত করা হবে, যে সমস্ত স্ট্যাটিউটরি বডি আছে সেগুলো স্বাধীনভাবে কাজ করতে পারবে, বিচার বিভাগ স্বাধীনভাবে কাজ করতে পারবে, তার নিশ্চয়তা বিধান যদি না করতে পারেন, তাহলে বাংলাদেশ বৃত্তের মতো আরো ভয়াবহ এক স্বৈরাচারের কবলে পড়বে।